স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে অধ্যায় ৩ রামধনু। ইতিমধ্যে রামধনু অধ্যায়ের পাঠ শুরু হয়ে গেছে। রামধনু অধ্যায়টি যেহেতু অনেকটাই বড়, আমি পাঠের সুবিধার্থে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। রামধনু অধ্যায়ের প্রথম ভাগের পাঠটি যারা এখনও শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আর আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামধনু অধ্যায়ের পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। গুণটানা নৌকার মতন বনমালী অনন্তর হাত ধরিয়া টানিয়া চলিয়াছে। এই বাজারের ভিতর দিয়া অনন্ত রোজ ২-৪ বার করিয়া হাঁটে, কিন্তু ভরা হাটের বেলা সে কোনোদিন এখানে ঢোকে নাই। আজ দেখিয়া মুগ্ধ হইয়া গেল। এক জায়গায় বসিয়াছে পানের দোকান, দোকানের পর দোকান, বড় বড় পান গোছায় গোছায় ডালার উপর সাজানো, কাছে একটা হাঁড়িতে জল। দোকানিরা বারবার হাত ডুবাইয়া জল পানের উপর ছিটাইয়া দিতেছে, আর যত বেচিতেছে পয়সা সেই হাঁড়িটার ভিতর ডুবাইয়া রাখিতেছে। বনমালী খুব বড় দেখিয়া এক বিড়া পান কিনিয়া অনন্তর হাতে দিল। হাতে লইয়া অনন্তর চোখ জলে ভরিয়া আসিতে থাকে। বনমালীকে বুক খুলিয়া শোনাইতে চায়। হাটের দিন দুপুরের আগে এই দোকানিটা নৌকা হইতে পান তুলিয়া ভাঁজ করিতে বসে। একখানা চৌকির উপর বসিয়া পানের গোছা হাতে করিয়া তার মধ্য হইতে পচা আধপচা পানগুলি ফেলিয়া দেয়। সঙ্গীদের লইয়া সে কতদিন এই ছেঁড়া কোড়া পচা পানগুলি কুড়াইয়া নিয়াছে। মা কোনোদিন পয়সা দিয়া পান কিনিয়া খাইতে পারে নাই। তার হাতের কোড়ানো পচা পান পাইয়া মা কত খুশি হইয়াছে। একদিন অনন্ত তিতাস হইতে সেই লোকটাকে এক হাঁড়ি জল তুলিয়া দিয়াছিল। দোকানি সেদিন পচা পান তো দিলই, সামান্য একটু দাগি হইয়াছে, একটু ছিঁড়িয়া ভালো পানের সঙ্গে মিশাইয়া দিলে কেহ ধরিতে পারে না। এমন পানও তার দিকে ছুঁড়িয়া ফেলিয়াছে। সেও অভ্যাসবশে ধরিয়াছে, কিন্তু তখন আর তাহার মা নাই। এই রকম ভালো পান ফেলিয়া দিবার কিছুদিন আগেই একদিন মা মরিয়া গেল। মাসি পান বড় একটা খায় না, দিলেও খুশি হয় না, না দিলেও রাগ করে না। মাসির মা খায়, দিলে খুশি হয় না, না দিলে মারে। কিন্তু এ সকল কথা এ লোকটাকে কি বলা যায়? মোটে একদিনের দেখা, আর দোকানিটা নিশ্চয়ই আমাকে মনে রাখিয়াছে। তার পাশে কত ঘুরিয়াছি আধপচা পানের জন্য, মনে কি আর রাখি নাই? সব সময়ই তো মনে ভাবিয়াছি এ ছেলেটা খালি আধপচা পানই নিবে, ফেলিয়া দেওয়া পান কোনোদিন পয়সা দিয়া কিনিতে পারিবে না। আজ সে দেখুক তার ডালার সবচাইতে দামি পানের বড় একটা গোছা তার হাতে, পয়সা দিয়া কেনা। সুপারির গলি হইতে বনমালী কিছু কাটা সুপারিও কিনিল। আরেক জায়গাতে কতকগুলি গেঞ্জির দোকান, মলাটের বাক্স খুলিয়া মাটির উপর বিছানো, চটে সাজাইয়া রাখিয়াছে। বুকে ফুল কাটা একটা গেঞ্জি কিনিল বনমালী। গলা হইতে বুক পর্যন্ত বোতামের এলাকায় লম্বা একটা সবুজ লতা, তাতে ফুল ধরিয়াছে। এতক্ষণ খালি গা ছিল। এবার নূতন গেঞ্জিতে বনমালীকে রাজপুত্রের মতো মানাইয়াছে বলিয়া অনন্ত মনে মনে আন্দাজ করিল। লতাটাও কত সুন্দর, আরও সুন্দর বাজারের এদিকটা। মাঝখানে পায়ে চলার জায়গা খালি রাখিয়া দুই পাশে তারা পসরা সাজাইয়াছে। চলতি কথায় ইহাদিগকে বেদে বলে, কিন্তু সাপুড়ে নয়। অত্যন্ত লোভনীয় তাদের দোকানগুলি। একধারে অনেকগুলি কোমরের তাগা,
পোষমানা সাপের মতো শোয়াইয়া রাখিতেছে। কতক কালো আর কতক হলদে লালে মেশানো, মাথায় এক একটা জগজগার টোপর। একদিকে এলাইয়া রাখিয়াছে কতকগুলি আরশি, একদিকে নানা রঙের ও নানা আকারের সাবান, আর একখানি পুঁতির মালা, রেশমি ও কাঁচের চুড়ি, আরও অনেক কিছু। এক একটা দোকানে এত সামগ্রী। বনমালী পাশে বসিয়া 2-3টা সাবানের গন্ধ শুঁকিয়া বলিল, জলে ভাসা সাবান আছে? আছে শুনিয়া গন্ধ শুকিয়া দর করিয়া রাখিয়া দিল। কাঁচের চুড়ির মধ্যে 3 আঙুল ঢুকাইয়া মাপ আন্দাজ করিল, তারপর রাখিয়া দিল। কিনিল না, কিনিল খালি কয়েকটা বড়শি। এক কোণে কতকগুলি বাল্যশিক্ষা, নবধারাপাত বই। অনন্ত ইত্যবসরে বসিয়া পাতা উল্টাইতে শুরু করিয়া দিল। 2টা গরু নিয়া এক কৃষক চাষ করিতেছে। ছবিটাতে চোখ পড়িতে না পড়িতে দোকানি ঝংকার দিয়া উঠিল। অনন্তর আর দেখা হইল না। বনমালী অনন্তর হাত ধরিয়া টানিতে টানিতে ধনঞ্জয়কে বলিল, গাঁয়ের নাপিতে চুল ছাঁটে না, যেমন কচু কাটে, আর হাটের নাপিতে চুল কাটে না, যেমন রান্দা দিয়া পালিশ করে। নাওয়ে গিয়া থাইক্কা চুল কাটাইতে গেলাম, নাপিতের উঁচু ভিটাখানিতে গিয়া দেখা গেল কতক নাপিতের হাতের কাঁচি, চিরুনির উপর দিয়া কাচুম কাচুম করিয়া বেদাম চলিয়াছে, আর কতক নাপিত খুর কাঁচি চিরুনি এবং নরুন লইয়া চুপ করিয়া বসিয়া আছে। মাথায় অগোছালো লম্বা চুল দেখিয়া বনমালীর উদ্দেশ্য তারা বুঝিল। বুঝিয়া নানাজনে নানা দিক হইতে তাহাকে ডাকিতে লাগিল। অনন্তর মাথার চুলও বেশ লম্বা হইয়াছে, কিন্তু তাহার গলায় ধরা দেখিয়া কেহ তাহাকে ডাকিল না। চুল কাটা শেষ করিয়া দেখে বেলা ডুবিয়া গিয়াছে। নাপিত একখানা ছোট আয়না বনমালীর হাতে তুলিয়া দিল, কিন্তু তার ভিতর দিয়া তখন কিছুই দেখা যায় না। অপ্রসন্ন মনে উঠিয়া পড়িল বনমালী। আবার অনন্তকে হাত ধরিয়া বাজার সমুদ্র পার করিয়া ঘাটের কিনারায় আনিল। হাট তখন ভাঙিয়া পড়িতেছে। ধনঞ্জয় 1 ছালা গাব, 2টা বাঁশ, সপ্তাহের মতো হলুদ লঙ্কা লবণ জিরা মরিচ কিনিয়া তৈরি হইয়া আছে। বনমালী মনে মনে বলিল, আজ আর ও পাড়ায় যাইব না, রাত হইয়া গিয়াছে, আরেকদিন আসিলে যাইব। প্রকাশ্যে বলিল, হেই পুলা, তুই আমার নাওয়ে যাইবি? আমি খালে বিলে জাল লইয়া ঘুরি, মাছ ধরি মাছ বেচি, নাওয়ে রান্ধি নাওয়ে খাই, 7 দিনে 1 দিন বাড়িত যাই, যাইবি তুই আমার নাওয়ে? অনন্ত ঘাড় কাত করিয়া জানাইল, হাঁ যাইবে। চল তাহলে। অনন্ত নৌকায় উঠিবার জন্য জলে নামিল। আরে না না, অখনি তরে নেমো না, তোর বাড়ির মানুষেরে না জিগাইয়া নিলে তারা মারামারি করতে পারে। অনন্ত ঘাড় দুলাইয়া বলিতে চাহিল, না, কেহ মারামারি করিবে না। না না, তুই বাড়ি যা। অনন্ত জোর করিয়া নৌকার গোলই আঁকড়াইয়া ধরিল। ধনঞ্জয়ের ধমক খাইয়া বনমালী নৌকায় গিয়া উঠিল, কিন্তু ছেলেটার জন্য তার বড় মায়া লাগিল। তাকে বাড়িতে আগাইয়া দিয়া আসা উচিত। এতক্ষণ সঙ্গে করিয়া ঘুরাইয়াছে। ধনঞ্জয় লগি ফেলিয়া ঠেলা মারিলে অনন্তর ছোট 2খানা হাতের বাঁধন ছিন্ন করিয়া গোলই ডান দিকে ঘুরপাক খাইল, এবং দেখিতে দেখিতে নৌকা অন্ধকারের মধ্যে কোথায় চলিয়া গেল, আর দেখা গেল না। বুক ভরা একটা দীর্ঘশ্বাস মোচন করিয়া অনন্ত ডাঙায় উঠিয়া দাঁড়াইয়া রহিল। চারিদিক অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু বাড়ির পথ তার চেনা, ভয় ডরেরও কিছু নাই। তবু সে যেন দেহে মনে নিরুৎসাহ হইয়া গিয়াছে। পা যেন তার বাড়ির দিকে চলিতে চায় না। বনমালীর শেষ কথা কয়টি রহিয়া রহিয়া তার কানে বারবার বাজিয়া উঠিতে লাগিল। তুই এখন বাড়ি যা, তোদের পাড়া আমি চিনি, আমার বোন বিয়া দিয়াছি তোদের পাড়াতে, আবার আমি আসিব, কোনো ভাবনা করিস না তুই, আবার আমি আসিব। তুমি বলিয়াছিলে আবার আসিবে, কিন্তু কখন আসিবে?
আমার যে বাড়িতে যাইতে পা চলিতেছে না, কখন তুমি আসিবে? ভাবিতে ভাবিতে অনন্ত বাড়ির উঠানে পা দিল। একটা পরিচিত গলার আওয়াজের আশঙ্কা সে করিতেছিল। শীঘ্রই সেটি শোনা গেল। তেলে মরা বাতির মতো নিমঝিম করে, মরেও না। আইস তো নিখোঁজ দেখা মনে করছিলাম বুঝি পেরেতে ধরছে, অখন দেখি চান্দের ছটার মতো হাজির। মনে লয় পোড়া কাঠ মাথায় মাইরা খেদাইয়া দেই, পোড়া মুখী মাইয়া আমার কাল করছে। শুবলার বউ বাসন্তী একটু আগে নদীর পার হইতে খুঁজিয়া আসিয়া কাজে হাত দিয়াছিল, কিন্তু হাতে কাজ উঠিতেছিল না। দৌড়াইয়া আসিয়া বলিল, কি কও গো মা তুমি? মা মরা, হাতে আগুন, মুখে হবিষ। তুমি কি সকল কথা কও? সত্তরেও তো এমন কথা কয় না। ৭০ ইটা আমার ৭০, অখনি মরুক, সুবচনের পূজা করুক। শুবলার বউ এবার রণচণ্ডী হইয়া উঠিল। ইটা মরব কোন দুঃখে? তার আগে আমি মরি, আমি ঘরের বাইর হই। মা হঠাৎ নরম হইয়া বলিল, অখন আর কিছু করলাম না, দিমু খেদাইয়া একদিন স্যালাকাট পিঠে মাইরা। মাসি শুইয়া শুইয়া অনন্তকে আজ কতকগুলি নূতন কথা শুনাইল। মা যদি মরিয়া যায় তবে সে মার মা থাকে না, ৭০ হইয়া যায়। মরিয়া যেখানে চলিয়া গিয়াছে ছেলেকে সেখানে লইয়া যাইবার জন্য সবসময়ই তার লক্ষ্য থাকে। অন্তত শ্রাদ্ধশান্তি না হওয়া পর্যন্ত ১ মাস তো খুব ভয়ে ভয়ে কাটাইতে হয়। তার আত্মা তখন ছেলের চারিপাশে ঘুরিয়া বেড়ায় কি না, একা পাইলে কিংবা আঁধারে, কি বট বা হিজল গাছের তলায় পাইলে কিংবা নদীর পাড়ে পাইলে, কাছে কেউ না থাকিলে লইয়া যায়, নিয়া মারিয়া ফেলে। সেই রাত্রিতে অনন্ত মাকে স্বপ্ন দেখিল। মা কতকগুলি ছেঁড়া কাঁথায় জড়াইয়া কোথাও হইতে আসিয়া খালের পাড়ে হুমড়ি খাইয়া পড়িয়াছে। অনন্তকে যে লইয়া যাইবার জন্য আসিয়াছে তাহাতে সন্দেহ নাই, কিন্তু কই, মারিয়া ফেলিবার মতো জিঘাংসা ক্রোধ কিছুই তো তার মধ্যে নাই। মা চাহিয়া আছে তার মুখের পানে, বড় করুণ চোখে। বেদনায় কি মলিন মার মুখখানা। হাঁ, মা নিয়া যাইতে চায়, কিন্তু মারিয়া ফেলিবার জন্য নহে, কাছে কাছে রাখিবার জন্য। মার জন্য বড় করুণা জাগিল অনন্তর মনে। হবিষ্য সাজাইতে সাজাইতে অনেক বেলা হইয়া যায়। কচি ছেলে ক্ষুধায় আরও নেতাইয়া পড়ে। শুবলার বউ সবই বোঝে, কিন্তু কিছু করিবার নাই তার। বিধবা সে, বাপের সংসারে গলগ্রহ হইয়া আছে, তার উপর রক্তমাংসের সম্পর্কের লেশ নাই। এমন মা মরা হবিষ্যের ছেলেকে আনিয়া ঝঞ্ঝাট পোহাইতেছে। শুধু কি নিজে ভুগিতেছে, বাপ মাকেও ভোগাইতেছে। তার বাপ রাতে জাল বাইশ করিয়া সকালে বাড়ি আসে, এক ঝাঁক মাছ আনে। কাটিয়া কুটিয়া কতক জালের তলায় রোদে দিতে হয়, কতক ধুইয়া হাঁড়িতে চাপাইতে হয়। মা কেবল হুকুম চালাইয়া খালাস। এত সব করিয়া বাপকে খাওয়াইলে তবে বাপ ঠান্ডা হয়। তারপরে তার পয়সায় তারই হাতে বাজার হইতে কিছু আলো চাল আর ২-১টা কলা আনাইতে পারা যায়। সে চাল দিয়া শুবলার বউ মালসায় যাও রাঁধিয়া দেয়। কলার খোল কাটিয়া ৭খানা ডোঙ্গা বানায়, তাতে যাও আর কলা দিয়া তুলসী তলায় সারি সারি সাজায়। অনন্ত স্নান করিয়া আসিয়া তাতে জল দেয়। সরিয়া পড়িলে কাকেরা আসিয়া উহা ভক্ষণ করে। যেদিন কাক আসে না সেদিন অনন্ত ডোঙ্গা হাতে করিয়া আ আ করিয়া ডাকিয়া বেড়ায়। তারা বলিয়াছে মা নাকি কাকের রূপ ধরিয়া আসিয়া অনন্তর দেওয়া যাও কলা খাইয়া যায়। অনন্ত যাহা কিছু শোনে কিছুই অবিশ্বাস করে না। যে কাকগুলি খাইতে আসে এক দৃষ্টে তাদের দিকে চাহিয়া চাহিয়া দেখে, এর মধ্যে কোনটা তার মা হইতে পারে। এখন আর মানুষ নয় বলিয়া কথা বলিতে পারে না, কিন্তু খাইতে খাইতে ঘাড় তুলিয়া চাহিয়া থাকে, বোধহয় ওটাই তাহার মা। কিন্তু বেশিক্ষণ থাকিতে চায় না, খাওয়া শেষ না করিয়াই এক ফাঁকে উড়িয়া যায়। অনন্তর কথা শুনিয়া ঘাটের নারীদের কেউ হাসিল, কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। খোলের ডোঙাগুলি পরিষ্কার করিয়া ধুইয়া সেগুলি হাতে লইয়াই সে ডুব দিয়া স্নান করিল। তারপর মাটির ছোট একটি ঘড়াতে জল ভরিয়া যাইতে উদ্যত হইল। একজন স্ত্রীলোক তাহাকে ফিরাইল, বলিল, তা হইলে তোর মা কাউর হইয়া আইয়ে? হ,
খাওয়া শেষ না কইরা উইরা যায়? হ। খাইয়া যায় না কেনে? পাশে আমি তার লগে কথা কইতে চাই, এই ডরে বেশিক্ষণ থাকে না। যারা মইরা যায় তারা তো জীবন্ত মানুষের সাথে কথা কইতে পারে না, তার লাগি মানুষের কথা শুনতেও চায় না, মনে মনে বুঝঝা চইলা যায়। অনন্ত মমতায় বিগলিত হইয়া পড়ে। মা যখন বাঁচিয়া ছিল, অনন্ত সবসময় মার জন্য গর্ব অনুভব করিয়াছে। মার তুলনায় নিজেকে ভাবিয়াছে অকিঞ্চিৎকর। মা মরিয়া গিয়া লোকের কাছে যেন অনন্তর মাথা হেঁট করিয়া দিয়া গিয়াছে। এমন মার ছায়ায় ছায়ায় থাকিতে পারিলে অনন্ত যেন অনেক কিছু অসাধ্য সাধন করিতে পারিত। এখন মা নাই, তার যে আর কিছুই নাই। লোকের কাছে এখন তার দাম কানা করিও না। সে এখন মরিয়া গেলে কারো কিছু হইবে না, কেউ তার কথা মুখেও আনিবে না। কিন্তু মা 1 মাস হইতে চলিল মরিয়াছে, এখনো তার কথা কেউ ভুলিতে পারিয়াছে? ঘাটে জমিলে মেয়েরা তার মার কথা আলোচনা করে, দুঃখ করে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বিশেষ করিয়া অনন্তকে দেখিলে তারা তখনই তার মার কথা শুরু করিয়া দেয়। মার প্রতি কৃতজ্ঞতায় অনন্তর বুক ভরিয়া ওঠে। ঘাটে আসিয়া যে বধূটি সকলের চেয়ে বেশি দেরি করে, বেশি কথা বলে, আর কথায় কথায় ছড়া কাটে দুনিয়ায়, তার পরিচয় দিবার উপলক্ষ মাত্র 2টি। 1 সাধকপুরের বনমালীর বোন বলিয়া, আর 2 লবচন্দ্রের বউ বলিয়া। তবে এখানে প্রথমোক্ত নামে তার পরিচয় বেশি নাই, শেষোক্ত নামেই সে মালোপাড়ায় অভিহিত। কথার মাঝে মাঝে সুন্দর ছড়া কাটিতে পারে বলিয়া সকল নারীরা তাকে একটু সমীহ করে। সে যেন 10 জনের মাঝে 1 জন। শ্রাদ্ধের দিন অনেক নারী দেখিতে আসিল, সেও আসিল। নাপিত আসিয়া অনন্তর মস্তক মুণ্ডন করিয়া গেল। অনন্ত কতকগুলি খড়ের উপর শুইত, সেই খড়গুলি হাতের আধ ছেঁড়া নিত্যসঙ্গী। কুশাসনখানা, কাঁধের ও কটিদেশের মাঠা কাপড়ের চিলতা 2খানা, সেই নারী কথা মতো নদী তীরে ঘাটের একটু দূরে কাদায় পুঁতিয়া স্নান করিয়া আসিল। পুরোহিত চাউল ভরা 5টি মালসাতে মঞ্চ পড়িয়া অনন্তর মাতৃশ্রাদ্ধ সমাধান করিল। একটা সিকি ট্যাকে গুছিয়া চলিয়া গেলে সেই স্ত্রীলোকটি তাড়া দিল। ভাত বারণের কত দেরি, কড়াডিগা মানুষ ভুখে মরতাছে। শুবলার বউর 1 হাতে সব কাজ করিয়া উঠিতে দেরি হইল, তবু সে পরিপাটি করিয়া 5টি ব্যঞ্জন রাঁধিল। অনন্ত এক স্থানে বসিয়া পড়িয়াছিল। মাসির মা খেকাইয়া উঠিল, নিষ্কর্মা গোসাই, আরে আমার নিষ্কর্মা গোসাই, একটা কলার খোল কাইটটা আনতে পারলে না? সেই নারী প্রতিবাদ করিল, চিরদিন গালি দিও মা, আইজের দিন খান সইয়া থাক, দাও দেও, আমি খোল কাইটটা আনি। লম্বা একটা খোলে ভাত ব্যঞ্জন সাজাইয়া শুবলার বউ বলিল, নারীরে শেষ খাওন খাওয়াইয়া দেই, আর তো কোনোদিন খাইতে আইব না। খোলের 1 কোণে একটু পান সুপারি, একটু তামাক টিকাও দেওয়া হইল। সেই নারী শুবলার বউকে বলিল, তোমার সাথে তো কত ভাব আসিল দিদি, তুমি যাইও না, আমি যাই তারে লইয়া। অনন্ত ভাত ব্যঞ্জন ভর্তি খোলটা হাতে করিয়া নদীর পাড়ের দিকে চলিল। সঙ্গে চলিল সেই স্ত্রীলোকটি। সে নির্দেশ দিল, না জল না শুকনা, এমন জায়গাত রাইখা পাশ ফিরা আইয়া পর, আর পিছনের দিকে চাইস না। অনন্ত জন্মের মতো মাকে শেষ খাবার দিয়া স্ত্রীলোকটির পিছু পিছু বাড়ি চলিয়া আসিল। লোকে তে পথা পথে রোগীকে স্নান করায়, ফুল দিয়া রাখে। যে পা দিবে সেই মরিবে, এ আপদ একদিন কেন সেই পথ দিয়ে আসে না? হবিষ্যের সময় 1 বার করিয়া খাইত, এখন খায় 3 বার করিয়া। কোথা হইতে আসে এত খাওয়া? বুড়ির এই কথাটা ভাবিবার মতো। বুড়ি চিন্তা করে, একা মানুষ সে, 3 পেট চালায় তার উপর এই অবাঞ্ছিত পোষ্য, কিন্তু কি করা যায়? একদিন বুড়ি প্রস্তাব করে, ছড়ার দোশান্তি হইয়া গেছে, অখন কানে ধইরা নিয়া জাল্লার নাওয়ে তুল। বুড়া ইন্ধন জোগাইল, হ, জগতারের ডহরের গহীন পানিত একদিন কানে ধইরা তুইল্লা দিমু সাইরা, আপদ যাইব।
নদীর উপর নৌকাতে ভাসিয়া মাছ ধরার আনন্দ অনন্তর মনে দমকা হাওয়ার মতো একটা দোলা জাগাইয়া দিল। কিন্তু বুড়া বুড়ির কথার ধরন দেখিয়া উহা উবিয়া গেল। তাহা সত্ত্বেও একদিন সন্ধ্যাবেলা জাল কাঁধি লইয়া বুড়া যখন হুকুম করিল, এই অনন্ত হুক্কা চোঙ্গা হাতে নে, আজ তরে লইয়া জালে যামু, অনন্ত তখন বিদ্যুতের বেগে আদিষ্ট দ্রব্যগুলি হাতে লইয়া পরম বাধিতের মতো আদেশকারীর পাশে পাশে চলিল। মাসি দৌড়াইয়া আসিয়া বাধা দিল। বাপ তার অত্যন্ত রাগী মানুষ। রাগ হইয়া যখন মারিতে আরম্ভ করিবে, একা নৌকায় অনন্তকে তখন বাঁচাইবে কে? হাতের আগুন নিত্যে না নিত্যে তুমি তারে জালে নিও না বাবা, ছোট মানুষ, জলে পইরা মরে, না সাপে খাইয়া মারে, কি কইব, অখন তারে নিও না, আর একটু বড় হইলে নিও। মাসির কথায় অনন্ত অপ্রসন্ন মুখে নিরস্ত হইল এবং বুড়া বুড়ি নিরস্ত হইল আরও অপ্রসন্ন মুখে, ভবিষ্যতের এক প্রবল ঝড়ের আভাস দিয়া। মাঝে মাঝে ঝড় হয়, কোনো দিন দিনের বেলা, কখনো রাত্রিতে। দিনের ঝড়ে বেশি ভাবনা নাই, রাতের ঝড়ে বেশি ভাবনা। বাঁশের খুঁটির মাথায় দাঁড়ানো ঘরখানি কাঁপিয়া ওঠে, মুচড়াইয়া বুঝিবা ফেলিয়া দেয়, কিন্তু তাতেও অত ভয় করে না। কোনো রাতে ঝড় আরম্ভ হইলে কমিতে চায় না, সারা রাত্রি চলে তার দাপট। কোনো কোনো সময়ে প্রতি রাতে ঝড় আসে, সারাদিন খায় দায়, সন্ধ্যার দিকে আসন্ন ঝড়ের জন্য প্রস্তুত হয়। ঈশান কোণের কালো মেঘ সারা আকাশে ধোঁয়ার মতো ছড়াইয়া গিয়া হু হু করিয়া বাতাস আসে, তারপর আসে ঝড়। ভয় হয় ঘরটা বুঝিবা এ রাতেই পড়িয়া যাইবে, পড়ে না। কিন্তু আজ তা শেষ নয়, কালকের ঝড়ে যদি পড়িয়া যায়, পরশুর ঝড়ে, কিন্তু তাতেও অত ভয় করে না যত ভয় করে বুড়াকে। কোন ঝড়ের রাতে অনন্তকে টানিয়া লইয়া নৌকায় তুলিবে? মেয়ে মানুষ সে, বুড়া বাপ তার বাধা মানিবে না, কি সে করিবে? একটা নিঃসহায় নারীর শেষ গচ্ছিত ধন নষ্ট হইয়া যাইবে, ঝড়ে কোন গাঙের বাঁকে বুড়ার নাও উল্টাইয়া যাইবে? বুড়া তো মরিবেই, এটাকেও সঙ্গে নিয়া মারিবে। দিনের ঝড় অনন্তর খুব ভালো লাগে। একদিন অকারণে পাড়ায় ঘুরিতে ঘুরিতে ঝড় আসিয়া পড়িল। যার যার উঠানে ছেলেরা খেলা করিতেছিল, বড়রা ডাকিয়া ঘরে নিয়া ঢুকিল। অনন্তকে কেউ ডাকিল না, কার ঘরে গিয়া উঠিবে ভাবিতেছিল। এমন সময় দেখা গেল, যে স্ত্রীলোকটি তার মার শ্রাদ্ধের দিনে তার সঙ্গে নদীর পাড়ে গিয়াছিল, সে তার হাত ধরিয়া টানিতেছে। একসঙ্গে ঝড় ও বৃষ্টি দুই আসিল, সঙ্গে সঙ্গে শিল পড়িল। অনন্তর ন্যাড়া মাথায় কয়েকটা শিল প্রচণ্ড আঘাত করিল, আর ঝোড়ো হাওয়ার তোড়ে কয়েকটি বড় বড় বৃষ্টির ফোঁটা তার খড়ি ওঠা চামড়ায় তীরের মতো গিয়া বিঁধিল। কিন্তু পরক্ষণেই সেই নারীর মাথার ঘুমটা খুলিয়া গেল, বাহির হইয়া পড়িল খোঁপাটা আর সিঁথির উপর সযত্নে আঁকা দগদগে লাল সিন্দুরের চিহ্নটা। বড় বড় কয়েকটা শিল সযত্ন শোভিত খোঁপাটিতে থ্যাতলাইয়া দিল। বড় বড় কয়েকটা বৃষ্টি ফোঁটা তার সিন্দুরের দাগ গলাইয়া ফ্যাকাশে করিয়া দিল। তার ঘোমটার কাপড় দিয়া ইতিপূর্বেই সে অনন্তর থেলো মাথাটিকে ঢাকিয়া দিয়াছিল। কারো ঘরে না গিয়া সে অনন্তকে নিয়া তার নিজের ঘরের বারান্দায় গিয়া থামিল। ততক্ষণে ঝড়ের প্রচণ্ড মাতামাতি শুরু হইয়া গিয়াছে। ঝড়ের এত বড় আলামত অনন্ত জীবনে কোনো দিন দেখে নাই। চারিদিকে ঘরের চালগুলি কাঁপিতেছে, গাছগুলি মুচড়াইয়া এক একবার মাটিতে ঠেকিতেছে, আবার উপরে উঠিতেছে, লতা পাতা ছিঁড়িয়া মাটিতে গড়াইতেছে, আবার কোথায় কোনো দিকে বাতাস তাহাদিগকে ঝাঁটাইয়া লইয়া যাইতেছে। ঝড় খুব শক্তিশালী, সন্দেহ নাই, কিন্তু এ নারীও কম শক্তিশালী নহে। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়া সমানে সে চেঁচাইয়া চলিয়াছে, দোহাই রামের, দোহাই লক্ষণের, দোহাই বান রাজার, দোহাই ৩০ কোটি দেবতার। কিন্তু ঝড় নির্বিকার, দাম্ভিক অঙ্গুলি হেলনে ৩০ কোটি দেবতাকে কাত করিয়া বহিয়াই চলিল। এবার তার গলার আওয়াজ কাঁপাইয়া অন্য অস্ত্র বাহির করিয়া দিল।
এই ঘরে তোর ভাইগনা বউ, ছুঁইস না, ছুঁইস না। কিন্তু ঝড় এ বাধা মানিল না। পাশব শক্তিতে বিক্রম দেখাইয়া প্রায় সঙ্গে সঙ্গেই ঘরটা কাঁপাইয়া দিয়া গেল। সে নারীও দমিবার নয়, এবার সুর সপ্তমে চড়াইয়া চিৎকার করিয়া উঠিল, যা বেটা যা, পাহাড়ে যা, পর্বতে যা, বড় বড় বৃক্ষের সনে যুদ্ধ কইরা যা। এ আদেশ অগ্রাহ্য করিতে না পারিয়াই বুঝিবা ঝড়টা একটু মন্দা হইয়া আসিল, এবং ঝিমাইয়া ঝিমাইয়া একসময় তারও দম বন্ধ হইয়া গেল। অনন্ত বিস্ময় ভরা চোখে তাকাইয়া রহিল তার মুখের দিকে। কি কড়া আদেশ! এমন যে ঝড়, সেও এই নারীর কথায় মাথা নত করিল। ঝড়ে মালোপাড়ার প্রায় সাংঘাতিক রকমের ক্ষতি করিয়া থাকে। তাদের অর্ধেক সম্পত্তি থাকে বাড়িতে, আর অর্ধেক থাকে নদীতে। যাদের ঘর বাড়ি ঠিক থাকে তারা হয়তো তিতাসে গিয়া দেখে নাওখানা ভাঙিয়া গিয়াছে, আর যারা নাওয়ে থাকিয়া সারা রাত তুফানের সাথে যুঝিয়া আত্মরক্ষা করিয়াছে হয়তো বাড়িতে আসিয়া দেখে ঘর পড়িয়া গিয়াছে। আজিকার এত বড় ঝড়ে কিন্তু মালোপাড়ার অধিক লোকের ক্ষতি করিতে পারে নাই। ক্ষতি করিয়াছে মাত্র 2টি পরিবারের। কালোবরণের বড় নাওখানা লইয়া মাছ কিনিবার জন্য বড় গাঙি গিয়াছিল, সে নাওখানা ভাঙিয়া গিয়াছে। লোকজন পায়ে হাঁটিয়া পরদিন বাড়ি আসিয়া জানাইয়াছে একখানা তক্তাও পাওয়া গেল না, এক্কেবারে চুরমার করিয়া ফেলিয়াছে। ঘর ভাঙিয়াছে অনন্তর মাসির বাবার। যে ঘরে অনন্তকে লইয়া মাসি শুইত সেই ঘরখানা আবার তুলিয়া লইয়া হিসাব করিয়া দেখা গেল বুড়ার গাঁটের সবই টাকা কড়ি খরচ হইয়া গিয়াছে। এখন দিন আনা দিন খাওয়ার অবস্থা। যেদিন মাছ না পাইবে সেদিন উপবাস করিতে হইবে। ঘোর দুর্দিনে এমন অবস্থায় একটা উপরি পোষ্যকে কিছুতেই রাখা চলে না, এ কথা বুড়ার জপমালা হইয়া দাঁড়াইয়াছে। আর না বলিলেও মাসির বুঝিতে কষ্ট হয় না। তার মার রকম সকম দেখিয়া মনে হয় একদিন হয়তো সত্যই ছেলেটার পিঠে সে পোড়া কাঠ চাপিয়া ধরিবে। অনেক দিন ধরিয়া সে কালোর মার কথা ভাবিতেছিল। একদিন তার কাছে গিয়া বলিল, আপনি তো তার মারে কত ভালোবাসতেন, আমার কাছে তার কষ্টের পারাপার নাই, আপনি তারে লইয়া যান, 2 মুঠা খাইয়া বাঁচব। কিন্তু কালোর মার মন খারাপ। অত বড় নৌকা ভাঙিয়া গিয়াছে, এমন বিপদে কার না মন খারাপ হয়। এই সময় এসব ভাবনার কথা এড়াইয়া চলিতেই ভালো লাগে। তবে কালোর মা এক্কেবারে নিরাশ করিল না। বর্ষার পর সুদিন আসিলে কালোবরণ উত্তর হইতে কাঠ আনিবে, নূতন নাও গড়িবে। সে নাওয়ে যখন জিওলের খেপ দিতে যাইবে, কালো তখন অনন্তকে সঙ্গে নিতে ভুলিবে না। এই কথা শুনিয়া শুবলার বউর ভেতরটা মোচড় দিয়া উঠিল। কিন্তু সে অনেক দিনের কথা। আরেকদিন খুব বৃষ্টি হইয়া গেল। বাদলায় পান খুব পচে। তখন পচা ভালো মেশানো বেড়ায় বিড়ায় পান ফেলিয়া দেয় দোকানিরা। অনন্তর বয়সী ছেলেমেয়েরা এমন পান হাত ভর্তি করিয়া কুড়াইয়া আনিতেছে, মাসির মা নিজের চোখে দেখিয়াছে। তারা অনেক পান আনিয়াছে, আর তাদের মারা ডালায় করিয়া লইয়া ধুইয়া খাইয়া মুখ লাল করিয়াছে। অনন্ত কেন গেল না? গেলে তো আনিতে পারিত। অনন্তর খুব ভালো লাগে হাটে বাজারে ঘুরিতে। বুড়ির ইঙ্গিত পাইয়া সে খুশি মনে ছুটিল বাজারের দিকে। বৃষ্টি হইয়া গিয়াছে একটু আগে। বাজারের রাস্তা দিয়া তখনও জলের স্রোত চলিতেছে। কোথায় কোন ডোবা উপচাইয়াছে তারই জল। 2-1টি পানাও আসে সেই জলের সঙ্গে। অনন্তর বয়সী কয়েকটি ছেলে, তাদের বাপ দাদার যেমন লম্বা বাঁশের আগায় জাল বাঁধিয়া খালের 2 পার আগলাইয়া জাল পাতে, তারই অনুকরণে রাস্তার 2 ধার বন্ধ করিয়া 2টি কঞ্চিতে দড়ি আর সুতা বাঁধিয়া জাল পাতিয়া বসিয়াছে। পায়ের গোড়ালির চাপে কঞ্চির আগা উঁচাইয়া দড়ি টানিয়া বুক চিতাইয়া যেন কত মাছই জালে উঠিয়াছে। এমন একটা ভাবভঙ্গিতে না দেখা মাছ সব ঝাড়িয়া ফেলিতেছে। অনন্তকে তারা একসাথে ডাক দিয়া তার দৃষ্টি আকর্ষণ করিল। দৌড়িয়া আসিয়া অনন্ত সকৌতূহলে বলিল, কি মাছ ওঠে রে? এই তোর সান্দা, বইচা, তিতপুটি, জব্বর মাছ উজাইছে আইসকার ঢলে।
অনন্ত তাদের সঙ্গে মাছ ধরার খেলায় মাতিয়া গেল। কতক্ষণেই খেলা চলিল, শুধু খেলা। মেয়েরা যেমন মাটির ভাত রাঁধিয়া রাধা রাধা খেলা করে, তেমনি এ মাছ ধরা ধরা খেলা। সহসা তাদেরই একজন আবিষ্কার করিল একটা সত্যিকারের কই মাছের বাচ্চা কানকো আছড়াইয়া উজাইবার চেষ্টা করিতেছে। সব কয়টি দস্যি ছেলে একসঙ্গে হৈ হৈ করিয়া ছুটিয়া গিয়া মাছটিকে লুট করিয়া আনিল। তারপর দেখা গেল একের পর এক ছোট বড় কই মাছ স্রোত ঠেলিয়া উজাইতেছে। অনন্তর দলের তখন মহাস্ফূর্তি। যার পরনে যা ছিল তারই কোঁচর করিয়া তারা ইচ্ছা মতো কই মাছ ধরিল। ধরিতে ধরিতে বেলা ফুরাইয়া গেল। রাস্তার জলের স্রোতটুকু একসময় বন্ধ হইয়া গেল। কই মাছও আজিকার মতো উজাইবার পালা সাঙ্গ করিল। পানির কথা অনন্তর একবারও মনে পড়িল না। এক কোঁচর জ্যান্ত কই মাছ লইয়া খুশি মনে সে ঘরে গিয়া ঢুকিল। বাড়ির কর্তার মন ভালো না। খালে জাল পাতিয়া পুঁটি মাছে নাও বোঝাই করিয়া ফেলিয়াছে, কিন্তু এক পয়সাও বেচিতে পারিল না। বাদলার দিন বলিয়া ব্যাপারী আসিল না, হাটও বসিল না। বাদলার দিন বলিয়া শুকাইতেও দেওয়া চলিবে না। এত মাছ সে করিবে কি? আমি চাইলাম পান, লইয়া আইসে মাছ। মাছ দিয়া আমি কি করুম? আমার কি মাছের অভাব? বুড়ি গজগজ করিতে লাগিল। পরের দিন দুপুরে বুড়ির মনে পড়িয়া গেল অনন্তকে তো পোড়া কাঠ মারা হয় নাই। উনানের ধারে গিয়া দেখে সেখানে পোড়া কাঠ নাই। তার উনুনমুখী মেয়ে খড় দিয়া রান্না করিতেছে। অনন্ত কাছে বসিয়া কি যেন গিলিতেছে। বুড়ি খপ করিয়া এক মুঠা পোড়া খড় উনান হইতে তুলিয়া লইল। একদিক তখনও জ্বলিতেছে, কিন্তু এই দিয়া তো পিঠে মারা যায় না, মুখে গুঁজিয়া দেওয়া যায়। বুড়ি এক হাতে অনন্তর হাত ধরিয়া আরেক হাতে জ্বলন্ত খড় তার মুখে গুঁজিতে গেল। মেয়ে হেঁচকা টানে খড়গুলি বুড়ির হাত হইতে কাড়িয়া লইয়া মাটিতে ফেলিয়া দিল। আচমকা খড়ের আগুন হাতে লাগিয়া বুড়ির হাতের খানিকটা পুড়িয়া গেল। রাগে কাঁপিতে কাঁপিতে সে মেয়ের গলা চাপিয়া ধরিল। তারপর মায়েতে মেয়েতে শুরু হইল তুমুল ধস্তাধস্তি। মেয়ে কায়দা করিয়া মাকে মাটিতে ফেলিয়া বুকের উপর বসিল। তারপর চুলের মুঠি ধরিয়া তার মাথাটা ঘন ঘন মাটিতে ঠুকিয়া শেষে ছাড়িয়া দিল। বুড়ি ছাড়া পাইয়া কোনো রকমে উঠিয়া গিয়া ভাতের হাঁড়িটা বড় ঘরে টানিয়া তুলিয়া খিল আটিয়া দিল। মারামারির মাঝখানে অনন্ত বাহির হইয়া গিয়াছিল। যার আদেশে ঝড় থামিয়া গিয়াছিল সেই নারীকে ডাকিয়া আনিবার জন্য। সে না হইলে এই যুদ্ধ থামাইবে কে? কিন্তু তাকে ঘরে পাই নাই। ফিরিয়া আসিয়া সে দেখে মাসি ম্লান মুখে বসিয়া আছে। চুলগুলি আলুথালু, পিঠের কাপড় খুলিয়া গিয়াছে। রণজয়ের ক্লান্তিতে যেন ভাঙিয়া পড়িয়াছে মাসি। ভয়ে ভয়ে কাছে আসিয়া দাঁড়াইতে সহসা তার দিকে চাহিয়া মাসির চোখ দুইটি জ্বলিয়া উঠিল। বজ্রের মতো গর্জন করিয়া উঠিয়া সে বলিল, সত্তর, তুই বাইর হ। এই ঘরে তুই ভাত খাস তো তোর 7 গোষ্ঠীর মাথা খাস। তোর লাগি আমার মায়েরে মারলাম, তুই আমার কি ঠ্যাঙ্গের তলা পায়ের ধুলা। যা যা, অখনই যা, জমের মুখে যা, ডাকিনী যোগিনীর মুখে যা, কালীর মুখে যা। ধর্মে যেন আর তরে ফিরাইয়া না আনে। চোখের মাথা নাকের মাথা খাইয়া যেখানে জমে টানে সেইখানে যা। আমার সামনে আর মুখ দেখাইস না। তোর মা গেছে যে পথে তুইও সেই পথে যা। কিন্তু ও কি, অনন্তর অমন আদর কুড়ানো ম্লান মুখখানা যে দৃঢ়তায় কঠোর হইয়া উঠিল। অমন ঢলঢল আয়ত চোখ দুইটা যে শৈশব সূর্যের মতো লাল তেজালো হইয়া উঠিল। ও কি, শুভলার বউ কি স্বপ্ন দেখিতেছে? কোন যুদ্ধজয়ী বীর যেন পলকে সবকিছু ফেলিয়া ছড়াইয়া চলিয়া যাইতেছে। ছোট ছোট পা দুখানাতে এত জোর, মাটি কাঁপাইয়া যেন চলিয়াছে অনন্ত। ছুটিতেছে না, ধীরে ধীরে পা ফেলিতেছে। কিন্তু কি শব্দ! এক একটা পদক্ষেপ যেন তার বুকে আসিয়া আঘাত করিতেছে। বারান্দা হইতে উঠানে নামিয়াছে, তার বুকের সীমানাটুকু ছাড়াইয়া অনন্ত যেন এখনই কোনো এক অজানা জগতে লাফ দিবে। শুভলার বউ আর স্থির থাকিতে পারিল না। উঠিয়া হাত বাড়াইয়া স্থলিত কণ্ঠে ডাকিল,
অনন্ত অনন্ত মাথা রাখিয়া শুক্লার বউ এলাইয়া পড়িল। সঙ্গে সঙ্গে তার চোখ দুইটিও বুজিয়া আসিল। অন্তহীন আকাশের তলায় অনন্তরাজ পরম মুক্তি। কারো পিছুর ডাকে সে আর সাড়া দিবে না। প্রথমেই তিতাসের পাড়ে গিয়া দাঁড়াইল, প্রাণ ভরিয়া একবার দেখিয়া লইল নদীটাকে। ঢেউয়ের পর ঢেউ চলিয়াছে দুরন্ত স্বপ্নের মতো, উদাত্ত সঙ্গীতের মতো। জল বাড়িতেছে, নৌকাগুলি চলিয়াছে, কোথাও বাধাবন্ধ নাই, সব কিছুতেই যেন একটা সচল ব্যস্ততা। আজিকার এই সময় সে যদি আসিত, আসিবে বলিয়া গিয়াছে, কতদিন তো হইয়া গেল, সে তো আসিল না। বাজারের ঘাটে যেখানে সে নৌকা ভিড়াইয়াছিল সেখানে গিয়া দাঁড়াইল। এখানে দিনের পর দিন বসিয়া থাকিবে, তার জন্য প্রতীক্ষা করিবে, একদিন হাটবারে সে আসিবেই। খালের মুখে মস্ত বড় একটা ভাঙা নৌকা গেরাপি দিয়া রাখিয়াছে। অনন্ত তার উপর গিয়া উঠিল। ভয়ানক পিছল, বাতায় ধরিয়া ছইয়ের ভিতর ঢুকিল। নৌকায় আধ বোঝাই জল, চাহিলে ভয় করে। একবার পা ফসকাইয়া তলায় পড়িয়া গেলে অনন্ত সে জলে ডুবিয়া মারা যাইবে। পাছার দিকে কয়েকখানা পালিশ পাটাতন, রোদ বৃষ্টি কিছুই ঠুকিবে না, কেউ দেখিতে পাইবে না, ভারী সুন্দর। এখানে অনন্ত চিরদিন কাটাইয়া দিতে পারিবে, যতদিন সে না আসিবে এখানেই কাটাইয়া দিবে। এখান হইতে সোজা দক্ষিণ দিকে নদীর গতি, চাহিলে শেষ অবধি দেখা যায়। বহু দূর দূরান্তর হইতে, দক্ষিণের রাজ্য হইতে কেউ বুঝি ঢেউ চালাইয়া দেয়। সেই ঢেউ আসিয়া লাগে অনন্তর এই নৌকাখানাতে। সেদিকে চোখ মেলিয়া চাহিয়া থাকে, কিন্তু সে তো ওদিক হইতে আসিবে না, সে আসিবে পশ্চিম দিক হইতে। অনন্ত এক একবার পশ্চিম দিকে যতদূর চোখ যায় চাহিয়া দেখে, সে আসে না। ব্যর্থতায় তার মন ভরিয়া যায়। আবার দক্ষিণ দিকে চায়, দেখে নদী কত দীর্ঘ। এই দীর্ঘতা তার মন আশায় ভরাইয়া দেয়। বিকালে ক্ষুধা পাইলে চুপি চুপি নামিয়া আসিয়া সেই পানওয়ালাটার সামনে দাঁড়াইল। আজ হাটবার নয়। পানওয়ালা তেমনিভাবে পান ভাজাইয়া চলিয়াছে। তার ইঙ্গিত পাইয়া এক হাঁড়ি জল তুলিয়া দিল। সেও প্রতিদানে এক গোছা পান তার দিকে ফেলিয়া দিল। অনন্ত পান লইল না, কি ভাবিয়া লোকটা একটি পয়সা দিল। অনন্ত এক পয়সার ছোলা ভাজা খাইয়া দেখিল পেট ভরিয়া গিয়াছে। কালো আঁধার পাটাতনে শুইয়া খুব ভয় করিতেছিল, কিন্তু কখন ঘুমাইয়া পড়িয়াছে, সকালে জাগিয়া দেখে সারা রাত তার মা ঠিক তার কাছটিতে শুইয়া গিয়াছে। তার দেহের উষ্ণতা এখনো পাটাতনে লাগিয়া রহিয়াছে। ওরা মিথ্যা কথা বলিয়াছে, মা কি কখনো তার অনিষ্ট করিতে পারে? মা দিনের বেলা দেখা দিতে পারে না, মরিয়া গিয়াছে বলিয়া, কিন্তু রাতে ঠিক আসিবে, আর সে কিছুরই ভয় করিবে না। বড় ঘটা করিয়া বড় তেজ দেখাইয়া চলিয়া গিয়াছে ছেলেটা। যেখানেই থাক, মরিবে না ঠিক। একটা গোটা মানুষের মরিয়া যাওয়া কি এতই সহজ? সে যদি আর কখনো ফিরিয়া এ ঘরে না আসিত, কেউ যদি তাকে দেখিতে পাইয়া সঙ্গে করিয়া নিয়া মানুষ করিত, কোন মুখে আর সে এ ঘরে আসিবে? ঈশ্বর করুন আর যেন সে ফিরিয়া না আসে। যার মা নাই, দুনিয়ার সব মানুষই তার কাছে সমান, আর কোনো মানুষের বাড়িতে সে চলিয়া যাক। 4 দিন পরের এক দুপুরে নারীদের মজলিসে বসিয়া শুক্লার বউ এই কথাগুলিই ভাবিতেছিল। অনন্তর প্রসঙ্গ উঠিতেই বলল, আপদ গেছে, ভালো হয়েছে। কার দায় কে সামলাবে গো দিদি? আমার পেটের না পিঠের না, আমার কেনে অত ঝকমারি? মা খালি ঘরে পইরা মরছে, কেউ নেয় না দেখা আমি গিয়া আনছিলাম। অখন শ্রাদ্ধ শান্তি চুইক্কা গেছে, অখন যেখানে খুশি গিয়া মরুক, আমার দায় ফয়রাদ নাই। নিচে এতগুলি কথা বলিল সকলের, অনন্ত সম্বন্ধে বলিবার সকল কথা চাপা দিবার জন্য। তবু একজন বলিয়া বসিল, আমার বৃন্দাবন দেখিয়াছে, গামছায় করিয়া হাটে খোলসে মাছ বেচিতেছে। আরেকজন পান চিবাইতে চিবাইতে বলিল, আমার নন্দলাল দেখিয়াছে, পচা পানের দোকানের সামনে চুপ করিয়া দাঁড়াইয়া আছে,
দোকানি কত পচা পান তার দিকে ছুঁড়িয়া ফেলিতেছিল, সে একটিও না ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া আছে। শুভলার বউ আর শুনিতে চায় না, কিন্তু তৃতীয় একজন না শুনাইয়া ছাড়িল না। কাল রাতের আঁধারে লবচন্দ্রের বউয়ের ঘরে গিয়া ঢুকিল কতকগুলি পান সুপারি নিয়া। লবচন্দ্রের বউ তাকে ভাত খাওয়াইয়া বিছানা করিয়া বলিল শুইয়া থাক, কিন্তু শুইল না, বাহির হইয়া ভূতের মতন আঁধারে মিলাইয়া গেল। দিনের বেলা লবচন্দ্রের বউ তার স্বামীকে দিয়া কি খোঁজটাই না খোঁজাইয়াছে, কিন্তু কোথায় থাকে কেউ বলিতে পারে না। কেউ নাকি বলে জঙ্গলের মধ্যে থাকে, কেউ বলে শিয়ালের গর্তে থাকে, কেউ বলে যাত্রাবাড়ির শ্মশানে যে মঠ আছে তার ভিতর থাকে। ছেলেটা দেওয়ানা হইয়া না গেলেই হয় দিদি। খুব যে দরদ লবচন্দ্রের বইয়ের, স্বামীকে দিয়া খোঁজাইয়াছি। বলি কয়দিনের কুটুম, এতদিন দেখাশোনা করিয়াছে কে? মা যখন মরিল লবচন্দ্রের বউ তখন কোথায় ছিল? আর মরিতে আসিলেই যদি এদিকের পথে তো কাঁটা দিয়া রাখে নাই কেউ। ভাত ভিক্ষা করিয়া খাইতে আসিয়া লবচন্দ্রের ঘরে কেন? এমন ভিক্ষা তো আমিও দিতে পারিতাম। কথাগুলি শুভলার বউ মনে মনে ভাবিল, কিন্তু প্রকাশ করিয়া বলিল না। রাত্রিতে পেট পুড়িয়া খাইয়া শুইতে গিয়াছে এমন সময় বিন্দার মা আসিয়া বলিল, অশুভলার বউ, দেখা যা রঙ্গ। ধরফর করিয়া উঠিয়া গিয়া দেখে অনন্ত আস্তাকুরের পাশে বসিয়া আঁচাইতেছে, আর লবচন্দ্রের বউ হাতে একটা কেরোসিনের কুপি লইয়া দাঁড়াইয়া আছে। এতখানি সামনে গিয়া পড়া শুভলার বউয়ের অভিপ্রেত ছিল না, সে হকচকাইয়া গেল। ছেলেটা একটুও না চমকাইয়া হাতের ঘটি মাটিতে রাখিয়া গটগট করিয়া চলিয়া গেল। কেহ কিছু বলিতে পারিল না। ফেরার পথে শুভলার বউ বলিল, বিন্দার মা, একদিন ধইরা জন্মে শোধ মাইর দিয়া দেই, কি কও? বিন্দার মা কিছু বলিল না। ভিতরে ভিতরে কি ষড়যন্ত্র হইতেছিল। শুভলার বউকে কেউ কিছু জানিতে দিল না। একদিন দেখা গেল লবচন্দ্রের বউর ভাই আসিয়াছে, নাম নাকি তার বনমালী। যে রহস্য কেউ ভেদ করিতে পারে নাই, সে রহস্য ভেদ করিয়া ফেলিয়াছে। খালের মুখের এক গেরাপি দেওয়া ভাঙা নৌকার খোপ হইতে টানিয়া বাহির করিয়া আনিয়াছে অনন্তকে। তার পরের দিন দেখা গেল তারা তিনজনে মিলিয়া নৌকায় গিয়া উঠিয়াছে। সব কথা শুনিয়া শুভলার বউর যাইতে প্রবৃত্তি হইতেছিল না। বিন্দার মা জানে তার ব্যথাটা কোথায়। বলিল, একদিন পাললি লাললি খাওয়াইলি ধোয়াইলি, আজই পরে লইয়া যায়। কোন দিন দেখবি কি দেখবি না, শেষ দেখা একবার দেখা দে। হ্যাঁ, শেষ দেখা একবার দেখিতে হইবে। শুভলার বউ উঠিয়া পড়িল। ঘাটের কাছে অনেক নারী গিয়া জমিয়াছে। সাহাপাড়ার এক নারী ঝাঁকুনি মারিয়া কলসি কাঁকালের উপরে তুলিতে তুলিতে মালোপাড়ার এক নারীকে বলিল, কাকে কে লইয়া যাইতাছে গো দিদি? লবচন্দ্রর বউ উদয়তারাকে তার দাদা বনমালী নিতে আসিয়াছে, নিতেছে। আমার বাপের বাড়ি আর তার বাপের বাড়ি এক গাঁয়ে, পাশাপাশি ঘর। বুঝলাম। নারীদের দলে গিয়া শুভলার বউ দাঁড়াইল। দেখিল দুইজনই মহা খুশি। উদয়তারা মাঝে মাঝে ছড়া কাটিয়া রঙ্গ করিতেছে, আর অকৃতজ্ঞ কুকুরটা খুশি মনে এদিক ওদিক চাহিয়া দেখিতেছে। উদয়তারা এখন আর লবচন্দ্রের বউ নহে, এখন সে বনমালীর বোন। গর্বিত দৃষ্টিতে ঘাটের নারীদের দিকে চাহিল সে। একটি বউ ম্লান মুখে তাকাইয়াছিল উদয়তারার দিকে। তারও বাপের বাড়ি নবীনগর গ্রামে। তাকে খুশি করিবার জন্য উদয়তারা ডাকিয়া বলিল, কি গো, নবীনগরের ছবি না? বহুদিন ধইরা যে দেখি না। উদয়তারাকে যারা জানে তারা সকলেই হাসিয়া উঠিল। সে বউ অমনি ফিক করিয়া হাসিয়া বলিল, জামাই ঠকানি, কি কয়লা? এই কয়জনের হাসি তামাশার মধ্যে বনমালীর নৌকা তিতাসের জলে ভাসিয়া পড়িল। এরপর অনন্তর কি হলো, কোথায় গেল? কৌতূহল হচ্ছে তো? সেটা জানতে হলে তো আমাদের পরবর্তী পর্বগুলো শুনতে হবে। আর আমাদের পরবর্তী পর্ব শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করতে হবে। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে,
গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।